ওকে, আশা করি সবাই শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমাদের কোর্সের নাম হলো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এর কিছু জিনিস পড়বো, যেটার জন্য আমি এই বইটা দিচ্ছি রেফারেন্স হিসাবে। স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স ইন বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, এটার সফট কপি আমি এই বইটা আপনাদের দিয়ে দিব। যদি আপনারা চান বই ডাউনলোড করতে পারেন, অথবা বই চাইলে কিনতেও পারেন, এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, এই সফট কপিটা আমি আপনাদের ক্যাপ্টেন মাসুদ রানা সাহেবকে দিয়ে দেবো। ওকে, সেই বই থেকে নর্মালি আমরা সবকিছুই পড়াবো এবং কোশ্চেনও এই বই থেকেই আসবে। তো টেনশনের কোনো কারণ নেই, আশা করি আপনার সবাই ডাউনলোড করে নেবেন, অথবা আমি মাসুদ রানাকে দিয়ে দিলে আপনার তার কাছ থেকে নিয়ে নেবেন। ঠিক আছে। তো প্রথমে যেসব কথাবার্তা সেগুলো আমি একটু সফট কপির মধ্যে একটু সাজিয়ে রেখেছি, সেগুলাই আমি আজকে পড়াবো। আজকে আমাদের প্রথম চ্যাপ্টার আমরা পড়াবো, এগুলো বই থেকেই নেয়া, বাট এখানে আমি সফট কপি আকারে রাখছি, এটা আপনাদের আমি দিয়ে দিবো। ঠিক আছে। আমি জানি না আমার নেট কি দুর্বল নাকি, আমার মনে হয় নেট দুর্বল হতে পারে। তো কথা শুনতে না পারলে বা বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে। তো আজকের ক্লাসে হয়তো বা আমাদের একটু থিওরিটিক্যালি কথাবার্তা হবে, নেক্সট দিন থেকে কিন্তু আমরা ম্যাথ করব। ওকে, প্রথমে আমরা হচ্ছে সিম্পল ডেফিনেশন অফ স্ট্যাটিস্টিক্স। তো আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করি। তো দেখেন, অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন অফ স্ট্যাটিস্টিক্স, statistics is the science of collecting, organizing, presenting, analyzing, and interpreting data to assist in making more effective decisions. So this is the simple definition. So according to our definition, statistics at first collect data, then if necessary, it can organize, present, and analyze and interpret. So we can make effective decisions. খুবই সিম্পল ডেফিনেশন আপনাদের দিলাম এবং এক্সাম্পলও দিচ্ছি, আর আপনারা বুঝতে পারেন। যেমন সিটি ইউনিভার্সিটিতে যখন আপনারা পড়াশোনা করতে এসেছিলেন বা ভর্তি হতে এসেছিলেন, তখন কিন্তু আপনারা সবাই প্রথমে ডাটা কালেক্ট করেছিলেন। সেটা সিটি ইউনিভার্সিটিরও হতে পারে, সাথে আদার ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল ডেফোডিল, মানারদ বা ইস্টার্ন, আমরা আশেপাশে গুলোর কথাই বলতেছি। দেন বাসায় বসে বসে কিন্তু চিন্তা করেছিলেন যে সিটিতে ভর্তি হবে না কোথায় ভর্তি হবেন। দেন চিন্তা বা অ্যানালাইসিস করার পরে দেন আপনার ডিসিশন নিয়েছেন সিটিতে ভর্তি হবেন, রাইট? তো দিস টেকনিক ইজ কল্ড স্ট্যাটিস্টিক্স। অথবা আমরা ক্রিকেট খেলা দেখে থাকি, দেখবেন যে আমাদের ক্রিকেট খেলায় কিন্তু বিভিন্ন ধরনের স্কোর দেখাই থাকে। হ্যাঁ, আমি একটা আপনাদের ছবি দেখাই, ফর এক্সাম্পল। তো মনে করেন আমাদের একটা টি-20 ম্যাচ। ওকে, তো আমরা এভাবে দেখি, প্রথম ওভারে কত রান, দেন সেকেন্ড ওভার, দেন থার্ড ওভার, দেন ফোর্থ ওভার, 1 2 3 4 5। So for example, this is five runs, this is 10 runs. So for example, first over runs is 5, then for second over run is 10, third over run is 7. Okay, fourth over run is, for example, 8. Okay, for example, fifth over run is 0. Okay, so this is 5, this is 10, this is 7, this is 8, and for example, this is 0. So this statistical table is or graph is called also statistics. হ্যাঁ, আমরা কিন্তু গ্রাফের মাধ্যমে বিভিন্ন ভাবে খেলার প্রেজেন্টেশন দেখি, যে প্রথম ওভারে কত রান, দ্বিতীয় ওভারে কত রান, তৃতীয় ওভারে কত রান, দেন ফোর্থ ওভারে কত রান। সেটা কিন্তু তারা ডাটা কালেক্ট করে দেন আমাদের সামনে অর্গানাইজ করে দেন প্রেজেন্ট করেছে, যে প্রতি ওভারে কত করে রান হয়েছে।
দেন যদি তারা অ্যানালাইসিস করে, ফর এক্সাম্পল মিন বের করে, যেটা আমরা হয়তো শিখবো সামনে, হাউ টু ফাইন্ড মিন। সো মিন এর ফর্মুলা হলো দিস, সামেশন এক্স বাই এন। ওকে, সেটা আমরা বের করতে পারি। আমাদের যেহেতু 5 ওভারের খেলা হয়ে গেছে, সো ডিভাইডেড বাই 5, টোটাল রান হচ্ছে 5 প্লাস 10 প্লাস 7 প্লাস 8 প্লাস 0। ওকে, so this is equal to 30 divided by 5 and this is equal to 6. This is called analysis. So আমরা কিন্তু মিন বের করে সেটা কিন্তু আমাদের অ্যানালাইসিস করে দেখা যায় যে পার ওভারে কত করে রান হচ্ছে। So on the basis of these 5 overs, so they can predict what will be the total runs after 20 overs. Okay. So suppose আমাদের 20 overs রান কত হতে পারে? So 20 into 6. So this will be total score 120 runs after 20 overs. So this is called prediction. তাহলে কিন্তু আমাদের প্রেডিকশন করে দেখায় যে 120 রান হতে পারে আপনার, হ্যাঁ, 20 ওভার। তো এখন যারা ফর এক্সাম্পল ব্যাটিং দলের সাপোর্টার, তারা যদি দেখে যে 20 ওভার শেষে 120 রান হবে, তাহলে কি তারা খেলা দেখতে চাইবে? বলেন। শুনতে পাচ্ছেন? আছেন ক্লাসে কেউ? হ্যালো, কেউ ক্লাসে নাই? স্যার আছি। রাশি। থাকলে কথা বলেন। এখন যদি আছি ব্যাটিং স্যার, আছি দল স্যার, কথা দেখে আছে যে, স্যার। তাহলে ব্যাটিং দলের সাপোর্টার যদি দেখে যে 20 ওভার শেষে 120 রান তার দল করবে, তাহলে কি সে আর খেলা দেখতে চাইবে? T20 ম্যাচ? হ্যাঁ না কিছু বলেন। স্যার আপনার কথাটা বুঝতে পারিনি স্যার। আমি বলতেছি প্রতি ওভারে যদি প্রথম 5 ওভার যদি গড়ে রান হয় 6, তাহলে 20 ওভার শেষে রান হতে পারে 120। তাহলে যদি আপনি ব্যাটিং দলের সাপোর্টার হয়ে থাকেন, তাহলে কি আর আপনি খেলা দেখতে চাইবেন? না স্যার। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি দেখতে চাইবেন না যে 120 রান বর্তমান সময়ে T20-তে খুব বেশি সিকিউর রান না ফর উইন, তাই না? হুম হুম। তো আপনি কিন্তু চাইবেন যে তাহলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তাহলে আপনি কি করতেছেন, এই যে 5 ওভারের উপর বেস করে কিন্তু ডিসিশন নিচ্ছেন যে খেলা দেখবেন নাকি দেখবেন না, তাই না? আবার উল্টোটা হ্যাঁ হতে পারে, আপনি যদি বোলিং দলের সাপোর্টার হয়ে থাকেন, যদি দেখেন যে 5 ওভার শেষে রান হয়েছে এরকম 30, 20 ওভার শেষে রান হবে 120, একটা দুইটা উইকেটও পড়ে গেছে, তাহলে কিন্তু আপনি আবার খেলা দেখবেন যে আপনার ব্যাটিং দল, সরি বোলিং দল কিন্তু ভালো বোলিং করতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে তাহলে আমি কিন্তু যে আমরা এই দল পাঁচ সাপোর্ট ওভারের করতেছি উপর সেই দল বেস কেমন করে কিন্তু খেলতেছে। ডিসিশন নিচ্ছি যে খেলা দেখবো কি দেখবো না। তো আমাদের ডেফিনেশন কিন্তু সেটাই বলতেছে যে আমরা ইফেক্টিভ ডিসিশন নিব অন দ্য বেসিস অফ দি 5 ওভার্স। সেটা এখানে ডেফিনেশন বলতেছে যে statistics is the science of collecting, organizing, presenting, analyzing and interpreting data to assist in making more effective decisions. So আমাদের স্ট্যাটিস্টিক্স কি করে? প্রথমে ডাটা কালেক্ট করে, লাগলে সেটাকে অর্গানাইজ, হ্যাঁ অর্গানাইজ, এটা হতে পারে টেবিলের মাধ্যমে অর্গানাইজ করে বা ছোট থেকে বড় সাজাতে পারে। দেন সেটাকে প্রেজেন্ট, প্রেজেন্ট এই যে আমরা গ্রাফের মাধ্যমে দেখলাম সেটা প্রেজেন্ট। দেন অ্যানালাইজ, অ্যানালাইজ মিনস আমরা মিন বের করলাম, সেটা হচ্ছে মি অ্যানালাইজ। দেন ইন্টারপ্রেট, সো ইন্টারপ্রেট মানে কত হতে পারে আফটার 20 ওভার্স, দিস ইজ 120 রান, সো দিস ইজ কল্ড ইন্টারপ্রিটেশন। তো এটার উপর বেস করে আমরা ডিসিশন নিচ্ছি যে খেলা দেখবো কি দেখবো না, তাই না? সেটা হলো সিম্পল ডেফিনেশন। আপনার পরীক্ষায় যদি আসে ডিফাইন স্ট্যাটিস্টিক্স, তাহলে আপনার সুন্দর মতো এই ডেফিনেশনটা লিখে দিবেন। হ্যাঁ, যদি পুরোপুরি লিখতে লিখতে না পারেন, তবু যদি কেউ লেখে যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ ডাটা কালেকশন, তবুও সে মার্কস পাবে। ঠিক আছে, আপনার কিন্তু রেসপন্স করিয়েন, থাকলে তো ভালো, না থাকলেও কিন্তু রেসপন্স করিয়েন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার। তো এখন আমরা যাচ্ছি why you need to study these statistics course, for example in Tripoli or whatever the subject name. সেটা আমরা আচ্ছা মুছে না দেওয়ার উপরে নিয়ে যাই। তো দেখেন, the first reason is that numerical information is everywhere. So আমরা খুব সহজেই
যে কোনো জায়গায় নিউমেরিক্যাল ইনফরমেশন পেয়ে যায়। যেমন আপনি একটা মোবাইল কিনবেন বা ইলেকট্রিক ডিভাইস কিনবেন, আপনি কিন্তু খুব সহজেই অনলাইন থেকে হোক, বন্ধু বান্ধবের কাছ থেকে হোক, বা আপনি সরাসরি স্টোর থেকে হোক, কিন্তু খুব সহজেই ইনফরমেশন পেয়ে যাবেন, তাই না? তো আপনি সেটাকে ইউজ করে আপনি আপনার টার্গেট সেটা করতে পারবেন। The number two motivation for taking statistics course is that statistical techniques are used to make decisions that affect our daily lives. তো স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করে যেসব ডিসিশন নেওয়া হয় সেগুলো আমাদের নিজস্ব জীবনে আমাদের ইম্প্যাক্ট ফেলে, রাইট? Then third one বলতেছে the statistics course is that the knowledge of statistical methods will help you understand how decisions are made and give you better understanding of how they affect you. So এখন যদি আপনি নিজেই স্ট্যাটিস্টিক্স কিভাবে কাজ করে সেটা জানেন, তাহলে সেটা আপনি আপনার জীবনে বা আপনার চাকরির ক্ষেত্রে ইউজ করতে পারবেন। ঠিক আছে। এখন দেখেন আমি কিছু অ্যাপ্লিকেশন আপনাদের লিখেছি, এটা আপনারা বা একটু বাসায় পড়ে নেবেন। অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স ইন ট্রিপলি, তো পরীক্ষায় আসতে পারে রাইট ডাউন দ্য অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স ইন ট্রিপলি। তো এখান থেকে আপনারা মোটামুটি বুঝে বুঝে পুরোপুরি লেখা দরকার নাই, যেটা যেটা আপনার হ্যাঁ মনে রাখার মতো সেটা সেটা রাখবেন, তারপর লিখবেন। ওকে, তো এটা আমি আর ডিটেলস পড়তে, সেটা যদি শিট আমি দিয়ে দিব। তো আমরা এক্সাম্পলটা এখন মুছে ফেলি, হ্যাঁ। So then there are types of statistics. Normally there are two types of statistics. One is called descriptive statistics and another is called inferential statistics. Okay, so descriptive statistics is the method of organizing, summarizing, presenting data in an informative way. So descriptive আমরা ডাটাকে অর্গানাইজ করতে পারি, সামারাইজ করতে, প্রেজেন্ট করতে পারি। যেমন আমরা গ্রাফের মাধ্যমে দেখালাম, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। অথবা আপনাদের ক্লাসে এখন স্টুডেন্ট কতজন আপনার ক্লাস করতেছেন? মাত্র 18 জন। তো 18 জনের মধ্যে মনে হয় সবাই ছেলে, দেখা গেল 15 জন ছেলে, 3 জন মেয়ে। সো দিস ইজ কল্ড ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ওকে, then inferential statistics, the method is to estimate a property of population on the basis of a sample. তো এখানে আমরা যেটা করব, পপুলেশনের প্রপার্টিকে এস্টিমেট করবো, পপুলেশন সম্পর্কে প্রেডিক্ট বা এস্টিমেট করবো অন দা বেসিস অফ স্যাম্পল। যেটা আমরা করলাম যে 5 ওভারের উপরে বেস করে কিন্তু আমরা 20 ওভার সম্পর্কে একটা প্রেডিক্ট করলাম যে কত হতে পারে, তাই না? তো এই যে 5 ওভার সেটা হলো স্যাম্পল, আর প্রেডিক্ট করলাম আমরা কত ওভারের উপরে? 20 ওভারের উপরে, যে প্রতি ওভারে যদি 5 ও 6 রান করে রান হয় তাহলে 120 রান হতে পারে আফটার 20 ওভার্স। তো এখানে 20 ওভার্স হচ্ছে পপুলেশন, আর প্রথম 5 ওভার হচ্ছে স্যাম্পল। তো আমাদের এখন এই কোর্স, সেখানে কিন্তু পপুলেশন এবং স্যাম্পল এই টার্ম দুইটা বারবারই আসতে থাকবে। ওয়ান ইজ কল্ড পপুলেশন এন্ড আনাদার ইজ কল্ড স্যাম্পল। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ পপুলেশন and what is sample. So দেখেন, simple definition of population: the interset of individuals or objects of interest or the object of interest. So population হচ্ছে আমাদের সকল অবজেক্ট বা ইন্ডিভিজুয়ালের যে সেট, সেটাকে আমরা বলবো পপুলেশন। হ্যাঁ, আমরা জানি বাংলায় পপুলেশন মিন্স জনসংখ্যা, যেখানে জনসংখ্যা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডের সকল মানুষের সমষ্টিকে আমরা জনসংখ্যা বলে থাকি। বাট অ্যাকর্ডিং টু আওয়ার স্ট্যাটিস্টিক্স, পপুলেশন বলতে শুধুমাত্র কিন্তু আমরা মানুষের সমষ্টিকে বোঝাবো না, এনি অবজেক্টস অর এনি ইন্ডিভিজুয়ালস এর সেটকে আমরা বলবো পপুলেশন, যেটা সম্পর্কে আমার ইন্টারেস্ট বা আগ্রহ আছে। যেমন মনে করেন আমি জানতে চাই যে আপনাদের ক্লাসে আপনার ধরলাম কতজন আছেন এখন? 18 জন স্টুডেন্ট। হ্যাঁ, সবার সিজিপিএ জানতে চাই। তাহলে এখানে আমার যে 18 জন স্টুডেন্ট আছেন, সেই 18 জন স্টুডেন্ট মিলে একটা পপুলেশন হতে পারবেন। সিমিলারলি আমি যদি ট্রিপলি ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টের থেকে সিজিপিএ জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার ট্রিপলি যত স্টুডেন্ট আছে সবগুলা কিন্তু আমার পপুলেশন হবে। অথবা মনে করেন আপনি বাড়ির পাশে পুকুর আছে, পুকুরের মধ্যে মাছ ছেড়ে দিয়েছেন, সেই মাছের ওয়েট জানতে চান যে কতটুকু ওজন হয়েছে, তাহলে এখানে যতগুলা পুকুরের মধ্যে যত মাছ আছে সবগুলো হলো আপনার পপুলেশনের একটা আইটেম। সো সবগুলা মিলে হবে পপুলেশন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? বুঝতে পারতেছেন?
জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে ঠিক আছে। জি স্যার, হ্যাঁ বোঝা জি যায়। স্যার। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে স্যাম্পল। স্যাম্পল ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন। এখানে যেটা ডেফিনেশন দেওয়া আছে, স্যাম্পল ইজ এ পোর্শন অর পার্ট অফ দ্য পপুলেশন অফ ইন্টারেস্ট। তো যে পপুলেশন নিয়ে আমার ইন্টারেস্ট, তার পার্ট কে বলা হবে স্যাম্পল। যেমন যেটা বললাম, ট্রিপলির সকল স্টুডেন্টের সিজিপি নিয়ে আমি জানতে চাই, তাহলে এই যে আমার ক্লাসে আপনারা 18 জন স্টুডেন্ট আছেন, এই 18 জন আমার হয়ে যাবেন স্যাম্পল। ওকে। যেমন ক্রিকেট খেলার কথা বললাম, যেখানে আমাদের 20 ওভার ছিল, টি-20-র একটা ম্যাচ। সেখান থেকে আমরা প্রথম 5 ওভারের রান চেক করলাম, সেই যে 5 ওভার আমরা নিলাম, সেই 5 ওভার হচ্ছে আমাদের স্যাম্পল। পুকুরে মাছের কথা বললাম, তো দেখবেন মাছ, সবগুলা মাছ হলো আমার পপুলেশন। তো সেখান থেকে যদি আমি জাল ফেলি, একবার বা দুইবার মাছ ধরি, সেটা পরিমাপ করি, তাহলে আমার যে দুইবার যতগুলা মাছ উঠবে, সেই মাছগুলো হচ্ছে আমার স্যাম্পল। সো আপনাদের কিন্তু বারবার মনে রাখতে হবে, পরীক্ষায় হোক আর আমাদের কোর্স হোক, বারবার কিন্তু স্যাম্পল এবং পপুলেশন এর টার্ম দুটা কিন্তু আসতে থাকবে। কথা কি বোঝা যাচ্ছে ঠিক মতো? ওকে, বোঝা গেলে খুবই ভালো। না বুঝলে অবশ্যই আপনারা কোশ্চেন করবেন। সেখন হচ্ছে যে, হোয়াই উই টেক স্যাম্পল ইনস্টেড অফ টেকিং অর স্টাডিং এভরিথিং অর এভরি মেম্বার অফ দ্য পপুলেশন। কেন আমরা পপুলেশনের সব আইটেমকে না নিয়ে স্যাম্পল নিব? আমরা পপুলেশন নিয়েও কাজ করতে পারি, স্যাম্পল নিয়েই কাজ করি, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা স্যাম্পল নিয়েই কাজ করি। কেন আমরা স্যাম্পল নিয়ে কাজ করব? হোয়াট আর দ্য রিজনস? ঠিক আছে, হোয়াট আর দ্য কজ? তো সেটাই এখানে বলা হচ্ছে। নাম্বার ওয়ান, দ্য কস্ট অফ কন্ট্যাক্টিং অল or whole population is time consuming. ওকে, অর কস্ট। সেখানে আমাদের সকল আইটেমকে যদি আমরা কাজ করতে যাই, তাহলে আমাদের অনেক বেশি খরচ পড়ে যাবে। দিস ইজ ওয়ান ইস্যু। তো সেক্ষেত্রে আমরা পপুলেশন না নিয়ে কি নেব? স্যাম্পল নেব। নাম্বার টু বলছে সেভিং অফ টাইম। সবাইকে নিয়ে কাজ করতে গেলে আমার অনেক বেশি সময় লাগবে, তাই না? তো সেজন্য আমরা সব আইটেমকে না নিয়ে আমরা শুধুমাত্র কিছু আইটেমকে নিব, যেন আমাদের সময় বাঁচে। দেন ডিস্ট্রাকটিভ নেচার অফ সাম টেস্ট। হ্যাঁ, ডিস্ট্রাকটিভ মানে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অর্থাৎ মনে করেন যে আপনারা ব্লাড টেস্ট করবেন। ওকে। রোগীর শরীরে যদি সব ব্লাড নিয়ে টেস্ট করেন, এখানে সব ব্লাড হলে কিন্তু পপুলেশন, তাই না? তো এখানে সব ব্লাড নিয়ে যদি টেস্ট করে, তাহলে কি আর রোগীকে কিন্তু আমরা বাঁচাতে পারবো না। সো আমাদের এখানে কি করতে হবে? স্যাম্পলে নিতে হবে, অথবা 1 সিরিঞ্জ 2 সিরিঞ্জ ব্লাড নিয়ে সেটা টেস্ট করতে হবে, যে রোগীর আসলেই কোনো রোগ বা ডিজিজ আছে কিনা, রাইট? দেন নাম্বার ফোর was the physical impossibility. So physical impossibility of checking all the items. It is difficult and normally not possible all the time to all the items. So population এর কিন্তু সব আইটেম সব সময় পাওয়া যাবে না। যেমন আমার ক্লাসে আপনাদের স্টুডেন্ট জানি না কতজন, কিন্তু আসছেন মাত্র কতজন? 16 জন। দেখা গেল যে হয়তো 50 জন স্টুডেন্ট বা আরো বেশি, সেখান থেকে আপনার মাত্র 16 জন স্টুডেন্ট আসছেন। আমার যতটুকু ধারণা, আপনারা তো মনে হয় 60-70 জন, সেখান থেকে আসছেন মাত্র 16 জন। বলেন কি পার্সেন্টেজ আমাদের? যাই হোক, তো সব আইটেমকে পাচ্ছি না। অথবা মনে করেন আপনি টিউবওয়েলের আর্সেনিক টেস্ট করবেন, যে পানি আর্সেনিক মুক্ত কিনা নাকি যুক্ত কিনা। তাহলে টিউবওয়েলের যত পানি, সেগুলো হলো আপনার পপুলেশন। এখন সারা জীবন যদি টিউবওয়েল চাপতে থাকেন, তবে কিন্তু সব পানিকে আর তুলতে পারবেন না। সেই যে পানি সম্ভব না, ফিজিক্যাল ইম্পসিবল, সব পানিকে পাওয়া সম্ভব হচ্ছে না। তো এখানে আমরা কি করবো? 1 বালতি বা 2 বালতি পানি নিয়েই সেটা চেক করে দেখবো যে আসলেই টিউবওয়েলের পানিতে আর্সেনিক আছে নাকি নাই। দেন নাম্বার ফাইভ বলছে স্যাম্পল রেজাল্টস আর অ্যাডিকুয়েট টু দ্য পপুলেশন রেজাল্টস। তো অনেক সময় দেখা যায় স্যাম্পল নিলে যে রেজাল্ট পেতাম, পপুলেশন নিলে সেম রেজাল্টই পাবো। তো শুধু শুধু আর পপুলেশন নেওয়া দরকারটা কি? ওকে। যেমন মনে করেন, আপনারা ঈদের সময় সবাই সেমাই খেয়েছেন আশা করি। ধরেন আপনার লাচ্ছা সেমাই কিনতে গেছেন বাজারে, আপনার বাড়ির পাশে যে দোকান, সেখানে জিজ্ঞাসা করলেন লাচ্ছা সেমাইয়ের কেজি কত। দোকানদার তো বললো যে লাচ্ছা সেমাইয়ের কেজি হলো 100 টাকা।
আপনার পছন্দ হলো না, আপনি চলে গেলেন আপনার বাড়ির পাশের বাজারে, বাজারে গিয়ে এক দোকানে জিজ্ঞাসা করলেন কেজি কত, সেও বললো 100 টাকা। এরপর আপনি আর এক দোকানে চলে গেলেন, সেখানেও বললো 100 টাকা। তাহলে দেখতেছেন যে মোটামুটি লাচ্ছা সেমাইয়ের কেজি ফিক্সড 100 টাকাই। তাহলে কি আর পুরো বাংলাদেশে লাচ্ছা সেমাইয়ের কেজি শোনার দরকার আছে? সব জায়গায় দাম মোটামুটি 100 টাকায়। তাহলে আমার সব জায়গায় না গিয়ে আমার বাড়ির পাশে দোকানে জিজ্ঞাসা করলে আমি রেজাল্ট যা, সব দোকানে রেজাল্ট জিজ্ঞাসা করলে সে রেজাল্ট হবে সেম। তো সেক্ষেত্রে আমার সব দোকানে জিজ্ঞাসা না করে 2-4 দোকানে জিজ্ঞাসা করলেই বেটার। সো আমি সেজন্য পপুলেশন না নিয়ে কি নিব, স্যাম্পল নিব। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা, বোঝা গেলে ভালো। দেন আমরা যাচ্ছি, আমাদের নেক্সট হচ্ছে ডাটা কালেকশন। So according to our definition, first term is data collection. Okay. So data collection is plays a crucial role in the statistical analysis. So normally there are different methods used to gather information, all of which falls into two categories. So one is called primary data and another is called secondary data. So there are two types of data on the basis of data collection. Number one is primary data and another one is secondary data. So what is data? So data is the raw materials of any types of research. For any research, the facts or characteristics which the research are collected or measured from the field of inquiry, it is called data. Okay. So data কে আমরা বলি raw material। যে কোনো রিসার্চ করার জন্য অবশ্যই আমাদের ডাটা কালেক্ট করতে হবে, দেন উই ক্যান রিসার্চ অন দ্য বেসিস অফ দিস ডাটা সেট। ডাটা বলতে পারেন বা ডেটাও বলতে পারেন, হোয়াট এভার। সো হোয়াট ইজ প্রাইমারি ডাটা? So primary data is the data which the research are collected from the main or in primary source of inquiry area. It is called primary data. So যে ডাটাটাকে আমরা সরাসরি ইনকোয়ারি ফিল্ড, অর্থাৎ আমি যদি সিজিপিএ জানতে চাই আপনাদের আপনাদের সবাইকে জিজ্ঞাসা করলাম ইন্ডিভিজুয়ালি যে আপনার সিজিপিএ কত, আপনার সিজিপিএ কত, তাহলে যে ইনফরমেশনটা পাবো সেটাকে আমরা বলবো প্রাইমারি ডাটা। ওকে। সো কিভাবে আমরা প্রাইমারি ডাটা কালেক্ট করতে পারি সেগুলোর টেকনিক যেখানে বলা আছে। নাম্বার ওয়ান হচ্ছে ইন্টারভিউস, অর্থাৎ সরাসরি আপনাকে জিজ্ঞাসা করলাম, যেটা হচ্ছে ইন্টারভিউ। সেটা যদি না করি কোশ্চেনিয়ার্স অ্যান্ড সার্ভেস, আপনাদের কাছে আমি একটা কোশ্চেনিয়ার পাঠাই দিলাম, নাম লিখে আইডি লিখে আপনারা সেটা ফিল আপ করে আমাকে জমা দিলেন, সেটা দিয়ে আমরা কালেক্ট করতে পারি। দেন অবজারভেশনস। অবজারভেশনস মানে হচ্ছে দেখে শুনে বুঝে। দেখবেন যে আপনাদের অনেক ইলেকট্রিক ডিভাইস আছে যেগুলো দিলেন, অন করলেন, কিছুক্ষণ পরে বুঝতে হয় যে আসলেই অন হয়েছে কিনা, এটা হচ্ছে অবজারভেশন। অথবা দেখবেন আপনার, যদি আমরা কৃষির কথা চিন্তা করি, দেখবেন যে গাছ বা সাপোজ আমরা ধান ক্ষেতের কথা চিন্তা করি, ধান ক্ষেতে পোকামাকড় আসছে কিনা, এখন ধানের গাছকে জিজ্ঞাসা করলে তো স্যার বলতে পারবে না। তো সেখানে বসে অবজার্ভ করতে হবে, প্রতিদিন গিয়ে অবজার্ভ করতে হবে যে আসলেই ধান ক্ষেতে পোকামাকড় হচ্ছে কিনা, বা হলেও কম নাকি বেশি, সেগুলো অবজার্ভ করতে হবে। দেন ফোকাস গ্রুপ ডিসকাশন। ফোকাস গ্রুপ ডিসকাশন হচ্ছে, এখানে হচ্ছে যে আসলে কিছু কিছু ইনফরমেশন যেগুলো সরাসরি মানুষ বলতে চায় না, সেগুলো এইসব ডিসকাশনের মাধ্যমে নেওয়া হয়। যেমন একটা মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার বয়স কত, সে সহজে বলতে চাইবে না, তখন সেখানে বসে বিভিন্ন ইনফরমেশন, যেমন তার বিয়ে হয়েছে কিনা, কবে এসএসসি পাস করছে, এসব বিষয় জানলে মোটামুটি তার বয়স সম্পর্কে একটা গেস তৈরি হয়ে যায়। তো তখন আমরা সেভাবে ইনফরমেশন কালেক্ট করি। অথবা ছেলেদের ইনকাম, ইনকামও সরাসরি জিজ্ঞাসা করা যায় না, সেটাও তখন বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হয় যে কত সেভ করে, কতটুকু খরচ করে, হ্যাঁ, কতটুকু বাসায় দেয়, এইসব জিজ্ঞাসা করলে তখন আস্তে আস্তে মোটামুটি তার স্যালারি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এছাড়াও আছে ডকুমেন্টস এন্ড রেকর্ডস। সো দিস আর দা ডাটা কালেকশন টেকনিক। পরীক্ষা যদি আসে রাইট ডাউন অ্যাবাউট ডাটা কালেকশন, সরি প্রাইমারি ডাটা কালেকশন প্রসেস, তাহলে আপনারা এগুলো লিখবেন। হ্যাঁ, অথবা রাইট ডাউন অ্যাবাউট প্রাইমারি ডাটা, তাহলে আপনার ডেফিনেশন লিখবেন, তারপর ডাটা কালেকশন লিখবেন। দেন সাম অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ প্রাইমারি ডাটা কালেকশন। অ্যাডভান্টেজেস কি, সাম অ্যাডভান্টেজেস অফ ইউজিং প্রাইমারি ডাটা।
The investigator collects data specific to the problem under study. So যে স্টাডি নিয়ে প্রবলেম সেটার আন্ডারে পপুলেশন থেকে প্রাইমারি ডাটা কালেক্ট করা হয়। সো এটা হলো অ্যাডভান্টেজ। There is no doubt about the quality of the collected data. সো যে ডাটা কালেক্ট করা হলো সেটার কোয়ালিটি সম্পর্কে কোনো সন্দেহ থাকবে না যদি সরাসরি কালেক্ট করা হচ্ছে। Then if required, it may possible to obtain additional data during the study period. যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু খুব সহজেই অন্য ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি প্রাইমারি ডাটা কালেক্ট করতে গেলে। Then number two disadvantage, that the investigator has to contend with all the hassles of data collection. So investigator কে সব ধরনের হ্যাসেল পোহাতে হয় যখন ডাটা করতে যায়। Number ensuring the data collected is of high quality is difficult. যেহেতু যদিও সরাসরি তারপরও হাই স্ট্যান্ডার্ড কালেক্ট করাটা চ্যালেঞ্জিং হয়ে যায়। Then cost of obtaining the data is often major expenses in studies. সো ডাটা কালেক্ট করতে গেলে প্রাইমারি ডাটা কালেক্ট করতে গেলে অনেক সময় খরচ বেশি পড়ে যায়। সো দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ প্রাইমারি ডাটা কালেকশন। দেন সেকেন্ডারি ডাটা কালেকশন। For secondary data, the data which the researcher collected from the primary data or any institute or any journal, it is called secondary data. সবাই পাঠাচ্ছে কেন, ঘটনা কি? সবাই যাদের মোবাইল নাম্বার নাকি পাঠাচ্ছে আল্লাহ জানে। স্যার ভাই হাতে প্রেসিডেন্ট যদি স্যার, মানে রোল গুলো দিতেছে স্যার। আইডি নাম্বার পাঠাচ্ছে, ঘটনা কি? জি স্যার, স্যার সবাই মানে চ্যাট বক্সে স্যার আইডি নাম্বার গুলো যায় তো স্যার, মানে এই জন্য স্যার, অভ্যাস স্যার। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে অত টেনশন করার কারণ নাই, আপনাদের অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব, ঠিক আছে? কার কত অ্যাটেন্ডেন্স লাগবে আপনার শুধু বলে দিবেন, আমাদের লাস্ট ক্লাসে বলবেন, ঠিক আছে? যারা আসছেন তারা ক্লাস করেন, অ্যাটেন্ডেন্স নিয়ে কনসার্ন হওয়া দরকার নাই, ঠিক আছে? টেনশন করার কোনো কারণ নেই, অ্যাটেন্ডেন্স আমরা দিয়ে দেবো। ওকে। থ্যাংক ইউ স্যার। আমরা দরকার লাস্ট ক্লাসে একটা অ্যাপ্লিকেশন দিবেন ভার্সিটি এসে, আমাদের অ্যাটেন্ডেন্স পাসে পাস দিয়ে দেওয়া হবে। তবে অবশ্যই আবার পরীক্ষা দিবেন, দেখা গেল যদি অ্যাটেন্ডেন্সই দিলেন পরীক্ষাটা কিছুই দিলেন না, তাহলে আবার বিপদ। যাই হোক, এখন দেখেন সেকেন্ডারি ডাটা আবার বলতেছি আমরা, ডাটা হুইচ দ্য রিসার্চার কালেক্টেড ফ্রম দ্য প্রাইমারি ডাটা অর এনি ইনস্টিটিউট অর এনি জার্নাল, ইট ইজ কল্ড সেকেন্ডারি ডাটা। তো যেটা রিসার্চার সরাসরি কালেক্ট না করে প্রাইমারি ডাটা থেকে কিংবা ইনস্টিটিউট অথবা জার্নাল থেকে কালেক্ট করে, সেটাকে আমরা সেকেন্ডারি ডাটা কালেক্ট করি। যেমন আজকে যারা আমার ক্লাস করতেছেন তারা পাচ্ছেন প্রাইমারি ডাটা, অথবা এই রেকর্ড যারা শুনবেন তারা পাবেন প্রাইমারি ডাটা, আর যারা আপনাদের কাছ থেকে ডাটা কালেক্ট করবে তারা কিন্তু পাবে সেকেন্ডারি ডাটা। ওকে। যদি আমরা রেকর্ড করার আগেও কিছু কথাবার্তা বলেছি সেগুলো কিন্তু তারা শুনতে পাবে না, কিছুটা হলেও মডিফাইড হবে। আচ্ছা, আমি তো বললাম যে আপনারা ভাই অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নাই, শুনে মনে হয় সবাই আরো বেশি আগ্রহী হলো, আবার বেশি করে দিচ্ছে। যাই হোক, অ্যাটেন্ডেন্স নিয়ে যারা বসে থাকেন তারা শুধু পাশই হতে পারে টার্গেট তাদের। সো অ্যাটেন্ডেন্স নিয়ে আপনার টেনশন কোনো কারণ নাই, অ্যাটেন্ডেন্স আমরা দিয়ে দিব। তো এগুলো আমি বলতেছি না, এটারও কিছু অ্যাডভান্টেজ আছে, এটারও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো এখানে আছে দেয়া, আপনারা পড়বেন, তার সোর্স দেওয়া আছে সেগুলো পড়বেন। হ্যাঁ, এতটুকু পর্যন্ত দেখেন বোঝা গেছে কিনা আমার কথাবার্তা, যে কয়েকজন ক্লাসে আছেন। মাসুদ সাহেব, বোঝা যায় কথাবার্তা? জি স্যার, সব বোঝা যায়, ঠিক আছে। ওকে, বোঝা গেলে বলেন, কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কোশ্চেন না থাকলে কোনো সমস্যা নাই, আজকে আমাদের পড়াশোনা এ পর্যন্তই, ঠিক আছে? আমরা এই শীটটা আমি দিয়ে দিচ্ছি মাসুদ সাহেবকে, আপনারা সবাই নিয়ে নিবেন। নেক্সট দিন থেকে অবশ্যই আপনার সাথে যদি সুযোগ থাকে ক্যালকুলেটর রাখবেন, আমরা ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করাবো। বলেন, কারো কোনো কোশ্চেন আছে?
না স্যার, ঠিক আছে। সবাই শুনতে পাইছেন? আর মাস্টার সাহেব, আপনারা কি এই সময় ক্লাস করবেন নাকি টাইম চেঞ্জ করবেন? স্যার এখন একটু টাইমটা চেঞ্জ করলে বেটার হয়, মানে স্যার অনেকে তো জব হোল্ডার তো, তাই 4টা 30 অনেকে জয়েন দিতে পারে না। তো আমি স্যার গ্রুপে কথা হইলে আপনাকে স্যার টাইম জানাবো না স্যার। না, তাহলে আজকের দিন আমার রাতে 9টায় একটু ক্লাস আছে, হ্যাঁ, অন্য দিন রবিবারে কি সম্ভব? স্যার রবিবার দিন আমাদের সম্ভব, রবিবার দিন আমাদের ক্লাস নাই। এখন স্যার আমি সবার সাথে কথা বলি, তারা এই সময় ক্লাস করবে না রবিবার দিন করবে। আপনার স্যার হ্যাঁ, রবিবারে সাপোজ আপনারা রাত 8টা 9টায় দিতে পারেন। ঠিক আছে, আমরা অথবা বেশি 1 ঘন্টা করে ক্লাস নিলেই হয়ে যাবে, 1 ঘন্টা 1 ঘন্টা করে নিলেই হয়ে যাবে, যদি আপনারা সবাই সঠিক টাইমে আসেন। ওকে। ঠিক আছে স্যার। স্যার এটা নেওয়া যায়, আমি একটু তারপর একটু কথা বলি স্যার, তারপর আপনাকে স্যার আপডেট মেসেজ কথা করবো। বলে আপনি আমাকে জানিয়েন, আর আমি এই দুটার সফট কপি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনি ওদেরকে সবাইকে দিয়ে দিন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে, তাহলে সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওকে।